আসসালামু আলাইকুম। আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আমরা ইতিমধ্যে পড়েছি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থাৎ নবম দশম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা। আমরা এই অধ্যায়কে কয়টা ভাগে ভাগ করেছি যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সেই ভাগেরই বা সেই পার্টের আজকে একটা অংশ হচ্ছে রোমান সভ্যতা, এবং সেই সভ্যতা সম্পর্কে আজকে আমরা পড়ব। তো চলো দেরি না করে শুরু করা যাক। রোমান সভ্যতার পর জানতে হলে আমাকে অবশ্যই রোমান সভ্যতার পটভূমি সম্পর্কে আমাকে জানতে হবে। তা আগে আমরা একটু পটভূমি জেনে নিই। গ্রিক সভ্যতার অবসানের আগে, অর্থাৎ গ্রিক সভ্যতা যে শেষ হয়েছে বা তার যে অবসান ঘটেছে তার আগে ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে। ইতালির কোন নদীর তীরে? টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য কিংবা সভ্যতা গড়ে ওঠে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। কাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা কি নামে পরিচিত? রোমান সভ্যতা নামে পরিচিত। প্রথম দিকে রোম একজন রাজা শাসনাধীন ছিল, অর্থাৎ প্রথম দিকে রোম যে শাসন করত সেটা ছিল মাত্র একজন রাজা, কিন্তু পরবর্তীতে সেটা হয়তো চেঞ্জ হয়েছিল। এই সময় একটি সভা বা সিনেট ছিল। সিনেট বা সভা বলতে আমরা এখানে অন কাইন্ড অফ পার্লামেন্ট বুঝতেছি, যে যুক্তরাষ্ট্রে যেমন পার্লামেন্ট, সিনেট, উচ্চ কক্ষ নিম্ন কক্ষে যেরকম, সেখানে কি এরকম একটা সিনেট বা সভা ব্যবস্থা ছিল। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে 510 খ্রিস্টপূর্বাব্দে রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ প্রথম দিককার যে রাজা ছিল সেই রাজা যখন স্বৈরাচার হয়ে ওঠে তখন তাকে ক্ষমতা থেকে সরিয়ে 510 খ্রিস্টপূর্বাব্দে রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তাহলে রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে বা কত খ্রিস্টপূর্বাব্দে? 510 খ্রিস্টপূর্বাব্দে। তো আশা করি তোমরা রোমান সভ্যতার যে পটভূমি সেটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ভৌগোলিক অবস্থান। প্রত্যেকটি সভ্যতার যেরকম একটা পৃথিবীতে বা ভৌগোলিকভাবে অবস্থান রয়েছে, তেমনি রোমান সভ্যতার একটা অবস্থান অবশ্যই রয়েছে। এখন অবস্থানটা কি? ইতালির মাঝামাঝি পশ্চিমে রোম শহর বা রোম নগর অবস্থিত। ইতালির মাঝামাঝি পশ্চিমাংশ অর্থাৎ মাঝখানের পশ্চিম অংশে কি রোম নগর অবস্থিত। ইতালির দক্ষিণে ভূমধ্যসাগর। এইখানে আসতে পারে যে ইতালির দক্ষিণে কি রয়েছে? ইতালির দক্ষিণে রয়েছে ভূমধ্যসাগর, থেকে উত্তর দিকে আলপস পর্বতমালা, অর্থাৎ ইতালির দক্ষিণে ভূমধ্যসাগর এবং উত্তরে আলপস পর্বতমালা। এই এতটুকু পর্যন্ত থেকে রোমান বা ইতালিটা বিস্তৃত। রোমান সভ্যতা বা রোম সভ্যতা বিস্তৃত। ইতালি ও এককালের যুগোস্লাভিয়ার মাঝখানে আড্রিয়াটিক সাগর। কি? ইতালি ও এককালের যুগোস্লাভিয়ার মাঝখানে অর্থাৎ মাঝ বরাবর কোন সাগর? আড্রিয়াটিক সাগর। আড্রিয়াটিক সাগর তীরে ইতালির উত্তর পূর্ব অংশে গড়ে উঠেছিল প্রাচীন সমুদ্র বন্দর অ্যাড্রিয়া। অ্যাড্রিয়া নামটা কোথা থেকে এসেছে? এই যে আড্রিয়াটিক সাগর থেকে এই অ্যাড্রিয়া নামটা এসেছে। তাহলে অ্যাড্রিয়াটা কি? এটা ছিল একটা সমুদ্র বন্দর। এটা এমসিকিউ প্লাস ক নাম্বারে আসতে পারে। এমসিকিউ প্লাস ক নাম্বার। তাহলে অ্যাড্রিয়াটা কি? অ্যাড্রিয়া ছিল একটি প্রাচীন সমুদ্র বন্দর। সেটা কোথায় গড়েছিল? এই যে আড্রিয়াটিক সাগর, এই সাগরের উত্তর পূর্ব অংশে। কোন অংশে? উত্তর পূর্ব অংশে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইতালির পশ্চিমাংশেও ভূমধ্য সাগর অবস্থিত। সাগরের এই অংশকে প্রাচীনকালে বলা হতো এটুস্কান সাগর। কোন সাগর? এটুস্কান সাগর। অর্থাৎ ইতালির পশ্চিম অংশে যে ভূমধ্য সাগর অবস্থিত অথবা ভূমধ্য সাগরের যে অংশ অবস্থিত সেই অংশকে প্রাচীনকালে কি বলা হতো? এটুস্কান সাগর। কৃষি বিকাশের সুযোগ ছিল প্রাচীন রোমে, কৃষি বিকাশের সুযোগ ছিল বলে প্রাচীন রোম ছিল কি কৃষি নির্ভর। অর্থাৎ অন্যান্য যেমন মিশর, গ্রিক কিংবা মেসোপটেমিয়া সভ্যতা যেরকম কৃষি নির্ভর ছিল, তেমনি রোমান সভ্যতাকেও অনেকটা কৃষি নির্ভর ছিল। ফলে রোমের আদি অধিবাসীদের সঙ্গে অনুপ্রবেশকারীদের সংঘর্ষ সাধারণ বিষয় ছিল। অর্থাৎ তারা যেহেতু কৃষি নির্ভর দেশ ছিল, তাদের একটা কৃষি দিক থেকে তারা উন্নত ছিল। রোম নগরীতে যারা প্রবেশ করতো তাদের সাথে কি রোমবাসীদের এক প্রকার দ্বন্দ্ব বা সংঘাত সৃষ্টি হতো। এই সংঘাতের মধ্য দিয়ে আস্তে আস্তে তারা যোদ্ধা জাতিতে পরিণত হয়, অর্থাৎ তারা আস্তে আস্তে ভিলেনে পরিণত হয়। একটা বলা হয় না যে একদিনে ভিলেন তৈরি হয় না, তেমনি তারা আস্তে আস্তে কি ভিলেনে পরিণত হয়েছিল। যে কারণে এসব সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে রোমানরা যোদ্ধা জাতিতে পরিণত হয়। কোন জাতিতে পরিণত হয়? যোদ্ধা জাতিতে পরিণত হয়। রোমান ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নানা উত্থান পতন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে 753 খ্রিস্টপূর্বাব্দে
রোম নগরে প্রতিষ্ঠিত হয়। নানা ঘাত প্রতিঘাত উত্থান পতনের মধ্য দিয়ে 753 খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী, কোন নগরী? রোম নগরী প্রতিষ্ঠিত হয়। এবং 476 খ্রিস্টপূর্বাব্দে, কত খ্রিস্টপূর্বাব্দে? 476 খ্রিস্টপূর্বাব্দে জার্মান যোদ্ধা জাতিগুলোর হাতে, জার্মানরা কি ছিল? যোদ্ধা জাতি ছিল। জার্মান যোদ্ধা জাতিগুলোর হাতে রোমান সাম্রাজ্যের অবসান ঘটে। কোন সাম্রাজ্যের অবসান ঘটে? রোমান সাম্রাজ্যের। কত খ্রিস্টপূর্বাব্দে? 476 খ্রিস্টপূর্বাব্দে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। রোম নগরী ও রোমান শাসনের পরিচয়। গুরুত্বপূর্ণ টাইবার নদী। রোম নগর যদি বা রোম শাসন যদি আমাকে পড়তে হয়, আমাকে টাইবার নদী সম্পর্কে, আমরা টাইবার নদীর নাম শুনবো এবং এ সম্পর্কে জানতে হবে। টাইবার নদীর উৎস মুখ থেকে প্রায় 12-13 মাইল দূরে, কত দূরে? 12-13 মাইল দূরে 7টি পর্বত শ্রেণীর উপর রোম নগর অবস্থিত। এই 7টি পর্বত শ্রেণীর উপর অবস্থিত হওয়ায় সপ্তম বা 7 পর্বতের নগরী বলা হয় কাকে? রোম নগরীকে কি বলা হয়? 7টি পর্বতের নগরী। ক নাম্বারের প্রশ্ন আসে যে 7 পর্বতের নগরী কোনটি? 7 পর্বতের নগরী কোনটি? এমসিকিউতে আসে যে রোমান সভ্যতাকে বা রোমান নগরকে কেন বা কি পর্বতের বা কি নগরী বলা হয়? 7টি পর্বতের নগরী। খ নাম্বারেও আসে যে রোমানকে 7টি পর্বতের নগরী বলা হয় কেন? বুঝতে পেরেছো? এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমরা সবাই নোট করবো এটা। 2000 খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ইতালিতে বসবাস শুরু করে। কেমন? ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ইতালিতে বসবাস শুরু করে। তাদেরকে কি বলা হতো? লাতিন বলা হতো। তাদেরকে কি বলা হতো? লাতিন বলা হতো। তাহলে প্রশ্ন আসতে পারে যে লাতিন কাকে বলে বা কাদেরকে লাতিন বলা হতো? কাদেরকে বলা হতো? এই যে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল যারা ইতালিতে বসবাস শুরু করে তাদেরকে কি বলা হতো? লাতিন বলা হতো। এবং তাদের নাম অনুসারে, অর্থাৎ লাতিন নাম অনুসারে লাতিন ভাষার প্রচলন বা লাতিন ভাষার নামকরণ হয়। এই যে আমরা দেখতে পারি তাদের নাম অনুসারে ভাষার নাম হয় লাতিন ভাষা। তাদের নাম অনুসারে কি হয়? ভাষার নাম লাতিন ভাষা হয়। হ্যাঁ, লাতিন রাজা রোমিউলাস, কে? লাতিন রাজা রোমিউলাস রোম নগরীর প্রতিষ্ঠা করেন। লাতিন রাজা রোমিউলাস কি করেন? রোম নগরীর প্রতিষ্ঠা করেন। তার নাম অনুযায়ী নগরের নাম হয় রোম। তার নাম অনুযায়ী নগরের নাম কি হয়? রোম হয়। রোম নগরীতে বা রোমে গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি। অনেক ধাপ পার করার পর, অনেক যুদ্ধ বা অনেক সংগ্রামের পর রোমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ রোমে একদিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, ধাপে ধাপে নানা সংস্কারের মধ্য দিয়ে রোমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিকরা রোমান ইতিহাসকে বা রোমের ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন 753 থেকে 510 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল রাজতন্ত্রের যুগ। কোন যুগ? রাজতন্ত্রের যুগ। 710 থেকে কত? 753 থেকে 510 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল রাজতন্ত্রের যুগ। এই যুগে 7 জন সম্রাট দেশ শাসন করতেন। অর্থাৎ রাজতন্ত্র যখন প্রচলিত ছিল সেই সময় কয়জন সম্রাট দেশ শাসন করতেন? 7 জন সম্রাট দেশ শাসন করেন। এই যুগের সর্বশেষ সম্রাট টারকিউনিয়াস কে? এই যুগের সর্বশেষ সম্রাট টারকিউনিয়াস সুপারকাসকে ক্ষমতাচ্যুত করার পর রোমে প্রজাতন্ত্রের সূত্রপাত হয়। তাহলে সম্রাট টারকিউনিয়াস সুপারকাস, তার পুরো নাম কি ছিল? টারকিউনিয়াস সুপারকাসকে ক্ষমতাচ্যুত করার পর রোমের প্রজাতন্ত্রের সূত্রপাত হয়। এই প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চলে 500 থেকে 60 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 500 থেকে 60 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আচ্ছা, রোমে প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে জনগণ বিদ্রোহী নেতা ব্রুটাস, বিদ্রোহী নেতাকে ব্রুটাস এবং অপর এক ব্যক্তিকে, বিদ্রোহী নেতা কে ছিলেন? ব্রুটাস, এবং অপর এক ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে শাসনের সুযোগ প্রদান করেন। অর্থাৎ তাদের যে প্রজাতন্ত্র শুরু হয়েছিল, প্রজাতন্ত্রের পর প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে বিদ্রোহী নেতা যে ছিল, বিদ্রোহী নেতা কে ছিল? ব্রুটাস, এবং অপর এক ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে কি শাসনভার বা শাসন ক্ষমতা দিয়েছিলেন। রাজতন্ত্রের পতনের পর রোমের জনগণ 2 ভাগে বিভক্ত হয়। কয় ভাগে বিভক্ত হয়? 2 ভাগে। একটা হচ্ছে প্যাট্রিসিয়ান, আরেকটা যা অভিজাত শ্রেণী, আরেকটা হচ্ছে প্লেবিয়ান। তাহলে রোমে প্রজাতন্ত্র বা রাজতন্ত্র পতনের পর কয় ভাগে মানুষজন বিভক্ত হয়? 2 ভাগে। একটা হচ্ছে এই যে প্যাট্রিসিয়ান, আরেকটা হচ্ছে প্লেবিয়ান। প্যাট্রিসিয়ান কারা ছিল? যারা অভিজাত শ্রেণী ছিল। যারা কি ছিল? অভিজাত শ্রেণী ছিল। তারা কি ছিল? প্যাট্রিসিয়ান।
আর প্লিবিয়ান কারা ছিল? যারা সাধারণ নাগরিক। কি? যারা সাধারণ নাগরিক ছিল তারা কি ছিল? প্লিবিয়ান। ক্ষুদ্র কৃষক, কারিগর, বণিকরা প্লিবিয়ান শ্রেণীভুক্ত ছিল, অর্থাৎ প্লিবিয়ান ছিল একটু লোয়ার ক্লাস বলতে পারি আমরা। সাধারণ কৃষক, কারিগর, বণিকরা কোন শ্রেণীর ছিল? প্লিবিয়ান শ্রেণীভুক্ত ছিল। আশা করি তোমরা রোমনগরের যে এতটুক যে আমাদের স্লাইডটা ছিল বা এতটুক যে লেকচার ছিল সেটা বুঝতে পেরেছো। পরবর্তী স্লাইডে চলে যাই আমরা। প্রজাতন্ত্রের প্রথম 200 বছর ছিল প্যাট্রিসিয়ান ও প্লিবিয়ানদের মধ্যে সংঘাতের ইতিহাস। অর্থাৎ প্রজাতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয় তার যে প্রথম 200 বছর ছিল প্রায় বিশাল একটা টাইম, একটা লং টাইম। কি? এই প্যাট্রিসিয়ান ও প্লিবিয়ানদের মধ্যে সংঘাতের ইতিহাস ছিল। তারা প্রায়ই তারা সংঘাতে লিপ্ত থাকতো। সমাজে প্লিবিয়ানরা বঞ্চিত শ্রেণী ছিল, অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে সাধারণ শ্রেণী ছিল, তারা সাধারণ মানুষ। অবশ্যই অভিজাতরা সাধারণকে ঠকাতে চাইবে, তারা কি সুবিধা বঞ্চিত ছিল। অধিকার বঞ্চিত প্লিবিয়ানরা ক্রমাগত সংগ্রাম করতে থাকে। প্লিবিয়ানদের দাবির মুখে রোমান আইন সংকলিত হতে থাকে। আর কাদের দাবির মুখে? প্লিবিয়ানদের দাবির মুখে রোমান আইন সংকলিত থাকে। 450 খ্রিস্টপূর্বাব্দে প্লিবিয়ানরা ব্রোঞ্জ পাত্রে 12টি আইন লিখিতভাবে প্রণয়ন করে। কত খ্রিস্টাব্দে? 450 খ্রিস্টপূর্বাব্দে প্লিবিয়ানরা কারা? প্লিবিয়ানরা ব্রোঞ্জ পাত্রে কয়টি? 12টি আইন লিখিতভাবে প্রণয়ন করে। আন্দোলনের চূড়ান্ত বিজয় হিসেবে 2জন কনসালের মধ্যে একজন প্লিবিয়ানদের পক্ষে নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ আন্দোলনের মুখে যখন তারা বিজয় অর্জন করে, সে 2জন কনসালের মধ্যে কি একজন প্লিবিয়ানের পক্ষ থেকে নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। এভাবে রোমান প্রজাতন্ত্র গণতন্ত্রের দিকে অগ্রসর হয়। এই যে বললাম যে গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি, এই যে 200 বছর দেখতে পারতেছো, প্রায় 200 বছর পর, 200 বছর যে সংগ্রামের ইতিহাস ছিল সেটা পার করে আস্তে আস্তে কি গণতন্ত্রের দিকে অগ্রসর হতে শুরু করে। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। তারপর রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও দেশটি সাম্রাজ্যবাদী শক্তিরূপে আত্মপ্রকাশ করতে থাকে। অর্থাৎ সাম্রাজ্যবাদী যে শক্তি বা সাম্রাজ্যের যে শক্তিটা ছিল সেই শক্তিরূপে আত্মপ্রকাশ করতে থাকে। ফলে স্বল্প সময়ের মধ্যে রোম সমগ্র ইতালির উপর প্রভাব বিস্তারে তৎপর হয়। অর্থাৎ তারা আস্তে আস্তে কি তাদের ক্ষমতা বিস্তার করতে চাচ্ছিল এবং সেই প্রভাবেই তারা সমগ্র রোমে কি আস্তে আস্তে তাদের প্রভাব বিস্তারে তৎপর হয়। 146 থেকে 46 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রোমান সভ্যতার অন্ধকার যুগ। ক নাম্বার প্রশ্নে আসতে পারে রোমান সভ্যতার অন্ধকার যুগের সময়কাল কত? কি? রোমান সভ্যতার অন্ধকার যুগের সময়কাল কত? 141 থেকে 46 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ধনী দরিদ্র সংঘাত, দাস বিদ্রোহ, ক্ষমতার দ্বন্দ্বের কারণে চরম বিশৃঙ্খলা, হানাহানি ও সহিংসতায় উন্মত্ত হয়ে ওঠে রোম। অন্ধকার যুগ কেন অন্ধকার যুগ বলা হতো? এই প্রশ্নটা আসতে পারে খ নাম্বারে। ধনী দরিদ্র সংঘাত, ধনী এবং গরিবদের মাঝখানে কি যুদ্ধ, সমস্যা, দাস বিদ্রোহ, যারা দাস ছিল তারা কি একের পর এক যুদ্ধ ঘোষণা করতো, তারা বিভিন্ন সংগ্রাম করতো, লড়াই করতো। তারা ক্ষমতার দ্বন্দ্ব, আমি ক্ষমতা নিব না কে নিবে, এই যে একটা ক্ষমতার দ্বন্দ্ব সেটাও কি প্রচলিত ছিল। এসব কারণে চরম পরিমাণে একটা বিশৃঙ্খলা, হানাহানি ও সহিংসতায় উন্মত্ত হয়ে ওঠে রোম। এই জন্যই এই সময়কালকে কি বলা হয়? রোমের অন্ধকার যুগ বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। রোমানদের অর্থনীতি পুরোটা নির্ভরশীল ছিল কাদের উপর? দাসদের উপর। কাদের উপর? দাসদের উপর। এলিমেন্ট ইম্পর্টেন্ট। রোমের অর্থনীতি ছিল দাসদের উপর নির্ভরশীল। শাসকদের অমানসিক নির্যাতন, তারা অমানসিক নির্যাতনে দাসরা স্পার্টাকাসের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন। কার নেতৃত্বে? দাস বিদ্রোহের নেতৃত্ব দেয় কে? স্পার্টাকাস। কে নেতৃত্ব দেয়? স্পার্টাকাস। এটা ক নাম্বার প্রশ্ন আসতে পারে। দাস বিদ্রোহের নেতৃত্ব দেয় কে? স্পার্টাকাস নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন। 2 বছর ব্যাপী তারা বিদ্রোহ টিকিয়ে রাখতে সক্ষম হয়। বিশাল একটা ব্যাপার, 2 বছর তারা এই বিদ্রোহ টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। 71 খ্রিস্টপূর্বাব্দে স্পার্টাকাস নিহত হলে বিদ্রোহের অবসান হয়। অবশ্যই সে যে নেতৃত্ব দান করে সে যদি মারা যায় অবশ্যই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তেমনি স্পার্টাকাস তাহলে কত সালে মারা যায় বা কত খ্রিস্টপূর্বাব্দে? 71 খ্রিস্টপূর্বাব্দে স্পার্টাকাস মৃত্যুবরণ করলে এই বিদ্রোহ থেমে যায় এবং দাসদের উপর চরম অমানসিক নির্যাতন নেমে আসে।
অবশ্যই তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করতেছো, তোমার নেতা মারা গেছে, আমি অবশ্যই তাকে পাড়া দিয়ে মেরে ফেলতে চাইবো। এমন একটা অবস্থা হয়েছে যে চরম নির্যাতন নেমে আসে দাসদের ওপর। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তোমাদের মনে হতে পারে আসলে লেকচারটা অনেক বড়, কিন্তু আমরা বারবার বলতে চাচ্ছি যে তোমাদের যাতে বারবার বই না পড়তে হয়, সেই জন্য আমরা লেকচারটাকে এমনভাবে সাজিয়েছি যাতে আমাদের ক্লাসটা করেই তোমরা ডিরেক্ট সৃজনশীল সলভ করতে পারো। তো তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সলভ করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ছাড়াও রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে রোম। কি? অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ছাড়া রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে, ফলে উচ্চাকাঙ্ক্ষী সামরিক নেতারা ক্ষমতায় আসতে থাকেন এবং রোম গৃহযুদ্ধ বেড়ে যায় অথবা গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এখন উচ্চাকাঙ্ক্ষী যারা সামরিক নেতারা ছিল তারা ক্ষমতা চাচ্ছিল, যে না আমিও ক্ষমতা চাই, আই নিড পাওয়ার ফর এটার জন্যই তারা কি একের পর ক্ষমতা আসতে থাকেন, তাদের নিজেদের স্বার্থ রক্ষা করতে থাকে এবং একের পর এক গৃহযুদ্ধে ছড়িয়ে পড়ে। ক্ষমতার দ্বন্দ্বের এক পর্যায়ে সমঝোতার ভিত্তিতে তিনজন নেতা কি ক্ষমতার দ্বন্দ্বের এক পর্যায়ে সমঝোতার এক পর্যায়ে তিনজন নেতা এগিয়ে আসেন যে তারা একতে রোম পরিচালনা করবেন। সেই তিনজন নেতার নাম কে ছিল? সেই তিনজন নেতার নাম ছিল অক্টোভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি, ল্যাপিডাস। কে কে ছিলেন? অক্টোভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি এবং ল্যাপিডাস। এই তিনজনের যে শাসন অবস্থা ছিল বা শাসন ব্যবস্থা ছিল বা শাসন সময়কাল ছিল সেটাকে কি বলা হয়? ত্রয়ী শাসন। কি বলা হয়? ত্রয়ী শাসন। ত্রয়ী শাসন অর্থাৎ ক্ষমতার দ্বন্দ্বের এক পর্যায়ে সমঝোতার ভিত্তিতে তিনজন নেতা একযোগে ক্ষমতায় আসেন, যা ইতিহাসে ত্রয়ী শাসন নামে পরিচিত। ক নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট। ক খ প্লাস এমসিকিউ। যে ত্রয়ী শাসন কাকে বলে, কেন ত্রয়ী শাসনের শুরু হয়েছিল, ত্রয়ী শাসনের তিনজন যে শাসক ছিলেন তাদের নাম লিখো। অক্টোভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি ও লেপিডাস। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। লেপিডাসের দায়িত্বে ছিল আফ্রিকার প্রদেশসমূহ, মানে কাদের দায়িত্বে, কোন কোন রাজাদের বা কোন কোন সম্রাটের দায়িত্বে কোন কোন অঞ্চল ছিল সেগুলো একটু দেখি আমরা। লেপিডাসের নেতৃত্বে কি ছিল? আফ্রিকার প্রদেশসমূহ। অক্টোভিয়াস সিজারের দায়িত্বে ছিল ইতালি সহ সাম্রাজ্যের পশ্চিম অংশ। কোন কোন অংশ? পশ্চিম অংশ। এবং অ্যান্টনির দায়িত্বে ছিল পূর্বাঞ্চল। অ্যান্টনির দায়িত্বে কি ছিল? পূর্ব অঞ্চল। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, তারা কখনোই চায় নাই যে তিনজন একত্রে শাসন করুক। আস্তে আস্তে তারা চেয়েছে যে না, আমি একা সাম্রাজ্যের মালিক হব, আমি একা রাজা হব। এই লোভ তাদের সকলকে ধ্বংস করেছে এবং এই লোভের কারণে কি তারা এক পর্যায়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। সেটা কিভাবে? তবে তিনজনের শাসন বেশি দিন স্থায়ী হয়নি, কারণ প্রত্যেকেরই আকাঙ্ক্ষা ছিল রোমে একচ্ছত্র, অর্থাৎ একমাত্র সেই রোমের রাজা হবে। ফলে খুব শীঘ্রই আবার ক্ষমতার লড়াই শুরু হয়ে যায়। অক্টোভিয়াস সিজার পরাজিত করে ল্যাপিডাসকে। তাহলে ল্যাপিডাসকে কে পরাজিত করে? অক্টোভিয়াস সিজার ল্যাপিডাসকে পরাজিত করে। এদিকে মার্ক অ্যান্টনি তার ক্ষমতা বৃদ্ধির জন্য, অর্থাৎ অক্টোভিয়াস সিজারের সাথে যাতে সে যুদ্ধ করে জিততে পারে, তার ক্ষমতা বাড়ানোর জন্য মিশরের রাজকন্যা ক্লিওপেট্রাকে বিবাহ করে। তাহলে মার্ক অ্যান্টনি কাকে বিয়ে করে? মিশরের রাজকন্যা ক্লিওপেট্রাকে বিবাহ করে তার শক্তি বৃদ্ধি করেন। কিন্তু অক্টোভিয়াস সিজারের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে পরাজিত হন। কিন্তু তারপরও যে ক্ষমতার যে একটা লড়াই ছিল সেই লড়াই থেকে সে পরাজিত হয়। কে পরাজিত হয়? মার্ক অ্যান্টনি। ক্ষমতা দখল করে অক্টোভিয়াস সিজার নাম ধারণ করেন, সিংহাসনে আরোহণ করেন। ক্ষমতা দখল করে অক্টোভিয়াস সিজার। কে ছিল? অক্টোভিয়াস সিজার কি নাম ধারণ করেন? অগাস্টাস সিজার। অর্থাৎ ক্ষমতা ধারণ করে সে তার নাম পাল্টে ফেলে। নাম ছিল অক্টোভিয়াস সিজার, পরবর্তী নাম কি হয়? অগাস্টাস সিজার। এই যে অগাস্টাস সিজার নাম ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। ইতিহাসে তিনি এই নামে বিশেষ পরিচিত বা বেশি পরিচিত। ইতিহাসে কি তিনি এই নামে বেশি পরিচিত? 14 খ্রিস্টাব্দে অগাস্টাস সিজারের মৃত্যু হয়। তাহলে অগাস্টাস সিজারের মৃত্যু হয় কত সালে? 14 খ্রিস্টাব্দে বা 14 খ্রিস্টপূর্বাব্দে, আসলে খ্রিস্টাব্দে তো না, খ্রিস্টপূর্বাব্দে অগাস্টাস সিজারের মৃত্যু হয়। এই যে ত্রয়ী শাসনের ব্যাপারটা, রোমনগরে যে কারা কারা শাসন করেছিল, কে কে এসেছিল, কে কে আসেনি, কে কে জিতেছে, কে কে মরেছে, আমরা আসলে বুঝতে পেরেছি ব্যাপারটা। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই।
অগাস্টাস সিজারের সময় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যীশু খ্রিস্টের জন্ম। এই যে খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দের যে ব্যাপারটা আমরা বারবার বলেছি যে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে ছিল খ্রিস্টপূর্ব এবং যীশু খ্রিস্টের জন্মের পর হচ্ছে খ্রিস্টাব্দ বা খ্রিস্টাব্দ। তো তার সময় অর্থাৎ অগাস্টাস সিজারের সময় সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কি? যীশু খ্রিস্টের জন্ম। এই লাইনটি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ। অগাস্টাস সিজারের মৃত্যুর পর রোমে আবার বিশৃঙ্খলা দেখা দেয়। রোমে আবার কি দেখা দেয়? বিশৃঙ্খলা দেখা দেয়। বিদেশি আক্রমণ, বিশেষ করে জার্মান বর্বর জাতি, জার্মানরা খুবই বর্বর ছিল, বর্বর গোত্রগুলো আক্রমণে তীব্র হতে থাকে। তাছাড়া অভ্যন্তরীণ যে একটা ক্ষমতার কোন্দল, যে আমি রাজা হব, এই যে একটা খাই স্বভাব, যে আমি চাই, এই স্বভাবটার কারণে তাদের আস্তে আস্তে শক্তি ক্ষয় হতে থাকে। রোমের শেষ সম্রাট রোমিউলাস অগাস্টুলাস। রোমের শেষ সম্রাট কে? এই যে রোমের শেষ সম্রাট রোমিউলাস অগাস্টুলাস। রোমের শেষ সম্রাট কে? রোমিউলাস অগাস্টুলাস। এটা আমরা মুখস্থ রাখবো, আমরা নোট করে রাখি, এটা আমরা নোট করব। রোমের শেষ সম্রাট কে? রোমের শেষ সম্রাট রোমিউলাস অগাস্টুলাস জার্মান বর্বর গোত্রের তীব্র আক্রমণে প্রতিহত করতে ব্যর্থ হলে, অর্থাৎ হেরে যায়, ব্যর্থ হলে 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের অবসান ঘটে। কত অব্দে? 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের অবদান ঘটে। ইতিমধ্যে খ্রিস্ট ধর্মের অগ্রযাত্রা শুরু হয় এবং জার্মানদের উত্থান ঘটে। কি? ইতিমধ্যে খ্রিস্ট ধর্মের যাত্রা শুরু এবং জার্মানদের খ্রিস্ট ধর্ম শুরু কিভাবে হয়েছে? এই যে যীশু খ্রিস্ট উনি আসার পরেই তো খ্রিস্টান ধর্মের আসলে প্রচারটা হয়, প্রচার শুরু হয়। তাহলে কি বুঝতে পারলাম? তো আশা করি আমরা এতটুকু যে বিষয়টা ছিল সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী স্লাইডে যাই। রোমান সভ্যতার অবদান। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা সভ্যতা যেরকম অবদান রেখেছে, রোমানদেরকে ঠিক তেমন অবদান রয়েছে। কতটুকু আছে সেটা আমরা একটু দেখি। রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। অর্থাৎ গ্রিককে কপি করছে তারা, গ্রিকদের দ্বারা প্রভাবিত। আচ্ছা, গ্রিকরা এটা করছে, তাহলে আমরা এটা একটু ফলো করে আমাদের নিজের মতো একটু করি। মানে 30% গ্রিক, 70% ওদের, বা 70% গ্রিকদের, 30% ওদের নিজেদের। এরকমভাবে কি তারা প্রভাবিত ছিল? তারা এসব বিষয়ে গ্রিকদের অনুসরণ ও অনুকরণ করেছে। তবে সামরিক সংগঠন, শাসন পরিচালনা, আইন ও প্রকৌশল বিদ্যায় তারা গ্রিক ও অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল। তাহলে তারা কোন কোন বিষয় অন্যান্য জাতিতে শ্রেষ্ঠত্ব অর্জনে সক্ষম হয়েছিল? কোন কোন বিষয়? এই যে সামরিক সংগঠন, শাসন পরিচালনা, আইন ও প্রকৌশল বিদ্যায়, এই তিনটা বিষয়ে তারা অন্যান্য জাতির চেয়েও কি বেশি উন্নতি লাভ করেছিল। এই ক্ষেত্রে আধুনিক বিশ্ব রোমানদের নিকট বা রোমানদের কাছে খুবই ঋণী। অর্থাৎ তাদের যে এই সকল বিষয়ে যে তারা যতটা উন্নতি লাভ করেছিল, এই উন্নতির ফলে আধুনিক যে বর্তমান বিশ্ব আছে তারা কি রোমানদের কাছে খুবই ঋণী। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী স্লাইডে যাওয়া যাক। শিক্ষা, সাহিত্য ও লিখন পদ্ধতি, এই ইত্যাদি ক্ষেত্রে, এই তিনটি ক্ষেত্রে তারা কি কি অবদান রেখেছে? এই সময় শিক্ষা বলতে বুঝতো খেলাধুলা ও বীরদের স্মৃতি কথা বর্ণনা করা। শিক্ষা কি ছিল? শিক্ষা ছিল খেলাধুলা। অর্থাৎ আমি কোনো খেলা শিখছি বা কোনো খেলা আয়ত্ত করছি, এটাই কি আমার শিক্ষা ছিল। এবং যারা বীর শ্রেষ্ঠ বা যারা বীর যোদ্ধা ছিল, তাদের যে জীবনী বা তাদের যে স্মৃতি কথা, এগুলো যখন চর্চা করা হতো, সেটাই কি ছিল? এক প্রকার শিক্ষা ছিল। অর্থাৎ সেটাই তখন মূল শিক্ষা ছিল। যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে রোমানের যাত্রা শুরু হয়েছিল। রোমানের যাত্রা কিভাবে শুরু হয়? যুদ্ধ এবং বিগ্রহের মধ্য দিয়ে কি রোমানের যাত্রা শুরু হয়। সুতরাং তাদের সবকিছু ছিল যুদ্ধকে কেন্দ্র করে। অর্থাৎ রোমানদের সবকিছু কি ছিল? যুদ্ধকে কেন্দ্র করেই সবকিছু ছিল। তারপর উচ্চ শ্রেণীভুক্ত রোমানদের গ্রিক ভাষা শিক্ষা ছিল একটি ফ্যাশন। তো বর্তমানে আমরা যেমন কাপড় চোপড় বা শার্ট প্যান্ট, ব্যাগি জিন্স, এই সেই দিয়ে আমরা যেমন একটা ফ্যাশন সেন্স তৈরি করি, তখন কি রোমানদের একটা ফ্যাশন সেন্স কি ছিল? গ্রিক ভাষা আয়ত্ত করা বা গ্রিক ভাষা শেখা কি ছিল? রোমানদের একটা ফ্যাশন ছিল। ফলে এদের অনেকেই গ্রিক সাহিত্যকে লাতিন ভাষা অনুবাদ করার দক্ষতা অর্জন করে। কি? গ্রিক সাহিত্যকে, তারা যেহেতু লাতিন তাদের ভাষা যেহেতু লাতিন ভাষা ছিল, তারা এই গ্রিক ভাষা যে সকল সাহিত্য ছিল সেগুলোকে লাতিন ভাষায় রূপান্তর করতে সক্ষম হয়েছিল বা দক্ষতা অর্জন করে। রোমের অভিজাত যুবকেরা গ্রিসের বিভিন্ন বিখ্যাত বিদ্যাপীঠে শিক্ষা লাভ করতে যেত। অর্থাৎ রোমের যারা অভিজাত, অর্থাৎ যারা একটু হায়ার ক্লাস রিচ কিড ছিল, তারা কি গ্রিসের বিভিন্ন বিদ্যাপাঠ, অর্থাৎ বিভিন্ন কলেজ, ভার্সিটি, তখন মানে যেগুলো বিদ্যাপাঠ ছিল সেগুলোতে কি শিক্ষা লাভ করতে যেত। তো
তো আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। সে যুগে সাহিত্য অবদানের জন্য কে সে যুগে সাহিত্য অবদানের জন্য প্লুটাস ও টেরেন্সর বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা দুজন মিলনাত্মক নাটক রচনার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছিলেন। মিলনাত্মক নাটক কি? এখন এর আগে আমরা পড়েছিলাম বিয়োগান্ত নাটক। কি নাটক? বিয়োগান্ত, অর্থাৎ ট্র্যাজেডি যেসব নাটক সেগুলো। এখন হচ্ছে মিলনাত্মক, হচ্ছে মিলবন্ধন, ভালোবাসার যে মিলবন্ধন বা সম্পর্কের যে মিলবন্ধন, সেই মিলবন্ধন সম্পর্কিত যেসব নাটকগুলো ছিল সেগুলো কি মিলনাত্মক নাটক। এবং এই নাটক রচনায় বিশেষ কৃতিত্ব অর্জন করেছিল কারা? প্লুটাস ও টেরেন্সর। কে? প্লুটাস ও টেরেন্সর। এটা এমসিকিউর জন্য অবশ্যই আমরা পড়ব। সকলে আমরা জিনিসগুলো নোট করবো। আমি যেগুলো দাগাচ্ছি, যেগুলো বলছি বারবার, সেগুলো একটু খাতায় লিখে রাখলে আমাদের এক্সট্রা করে আর বই বা এমসিকিউ আলাদা করে পড়া লাগবে না, আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো। সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায় অগাস্টাস সিজারের সময়। কার সময়ে? সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নতি দেখা যায় অগাস্টাস সিজারের সময়। এই যুগের কবি হোরাস ও ভার্জিল কারা ছিল? এই যুগের কবি হোরাস ও ভার্জিল যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। কার যুগের কবি? অগাস্টাস সিজারের যুগের কবি হোরাস ও ভার্জিল। আচ্ছা, বুঝতে পেরেছি আমরা আশা করি। ভার্জিলের মহাকাব্য ইনিড কি? ভার্জিলের মহাকাব্য ইনিড বহু ভাষায় অনুবাদ করা হয়েছে। কি? বহু ভাষায় অনুবাদ করা হয়েছে। ওভিড ও লিভি এই যুগের খ্যাতনামা কবি। কারা? ওভিড ও লিভি এই যুগের খ্যাতনামা কবি। লিভি ইতিহাসবিদ হিসেবে বিখ্যাত ছিলেন। বিখ্যাত ঐতিহাসিক ট্যাসিটাসও এই যুগে জন্মগ্রহণ করেছিলেন। কে বিখ্যাত ঐতিহাসিক কে ছিলেন? ট্যাসিটাস। এগুলো জাস্ট আমরা পড়ার জন্য পড়বো। এগুলো এমসিকিউ বা ক নাম্বার জন্য খুব একটা আসে না বা আসতে দেখা যায় না, আমরা জাস্ট জানার জন্য পড়বো। বিখ্যাত ঐতিহাসিক ট্যাসিটাসও এই যুগে জন্মগ্রহণ করেছিলেন। আশা করি আমরা এই যে শিক্ষা বা লিখন পদ্ধতি যেটা ছিল সেটা আমরা বুঝতে পেরেছি। তো চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। স্থাপত্য ভাস্কর্য খুবই সুন্দর একটা ব্যাপার। যেহেতু আমরা একটু আগে পড়েছি যে প্রকৌশল বিদ্যায় তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল, আধুনিক বিশ্ব আজও রোমানদের প্রতি কৃতজ্ঞ। এই স্থাপত্যতে আসলে কি অবদান রেখেছিল সেটা আমরা একটু দেখি। রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা, অর্থাৎ তারা কোনো ছোট জিনিসের প্রতি তারা আগ্রহ ছিল না, তারা এত বড় বড় জিনিস তারা বানাতে পছন্দ করত। সেজন্য কি তাদের বিশেষ বৈশিষ্ট্য ছিল বিশালতা। সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্ম মন্দির প্যান্থিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। সম্রাট হার্ডিয়ান কার তৈরি? সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্ম মন্দিরের নাম কি? প্যান্থিয়ন। ধর্ম মন্দিরের নাম কি? প্যান্থিয়ন। রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন হিসেবে বিবেচিত, এক অসাধারণ নিদর্শন। 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম বিশেষ বিখ্যাত, খুবই বিখ্যাত একটা স্থাপত্য। এই যে আমরা দেখতে পাচ্ছি এই একটা কলোসিয়াম একটাই, জাস্ট পিক দুইটা। এটা হচ্ছে কলোসিয়ামের ভিতরটা আসলে কিরকম, আর এটা হচ্ছে বাইরেতে দেখতে এরকম, সেটা বোঝানোর জন্য আমরা দুইটা ছবি অ্যাড করেছি। এই কলোসিয়ামটা ছিল বিশাল এক নাট্যশালা। আমরা যখন বর্তমানে সিনেমা হলে যাই, সিনেমা হল দেখতে পারি বা সিনেমা হলে বিভিন্ন নাটক বা সিনেমা দেখি, তেমনি এটা হচ্ছে কি ছিল? একটা সিনেমা হল টাইপের। তার আশেপাশে এরকম সিটের ব্যবস্থা, যেখানে সিটের মতো দেখা যাচ্ছে এই সিটে বসতো, আর মাঝখানে নাট্যমঞ্চ ছিল, সেখানে কি তারা নাটক পরিচালনা করত। কলোসিয়াম কি ছিল? একটি নাট্যশালা নির্মিত হয় যেখানে একসঙ্গে প্রায় 50,000 দর্শক, প্রায় 50,000 দর্শক বসতে পারতো। বুঝতে পারছো? 50,000, বিশাল এক ব্যাপার। স্থাপত্য করার পাশাপাশি রোমান ভাস্কর্যের উৎকর্ষ সাধিত হয়েছিল। রোমান ভাস্করগণ দেবদেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরের। তারা কোন পাথরের মূর্তি তৈরি করতেন? মার্বেল পাথরের। কোন পাথরের? এই যে মার্বেল পাথরের। আচ্ছা, পরবর্তীতে যাই আমরা। বিজ্ঞানীদের কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন। কেউ, সবাই না। তাদের মধ্যে প্লিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন। কে? রোমানদের মধ্যে কে বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন? প্লিনি। এতে প্রায় 500 বিজ্ঞানীর গবেষণা কর্মস্থান পেয়েছে। কয়জন বিজ্ঞানী? প্রায় 500, মানে 500 বিজ্ঞানী গবেষণা কর্মস্থান পেয়েছে। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানে রোমানদের অবদান ছিল। চিকিৎসা বিজ্ঞান কি তাদের অবদান ছিল? কিন্তু এর আগে আমরা একটা সভ্যতার অবদান সম্পর্কে পড়েছি, যারা কিনা হাড্ডি জোড়া লাগাতে পারতো, ভাঙা হাড়ের
ভাঙা হাত, ঝোড়া লাগাতে পারতো, চিকিৎসা ক্ষেত্রে তারা অনেক উৎকর্ষ অর্জন করেছিল। সবাই কমেন্টে জানাবে সেটা কোন সভ্যতা ছিল এবং কোন সভ্যতার মানুষজন এতটা চিকিৎসা ক্ষেত্রে উন্নতি লাভ করেছিল। অবশ্যই তো সবাই কমেন্টে এটা জানাবে। সবাই এখনই কমেন্ট করো। বিজ্ঞানী সেলসাস কে? বিজ্ঞানী সেলসাস চিকিৎসা বিজ্ঞানের ওপর বই লিখেন। কে লেখেন? বিজ্ঞানী সেলসাস। এছাড়া চিকিৎসা শাস্ত্রে গ্যালেন রুফাসে, কে? গ্যালেন রুফাসে অসামান্য অবদান রেখেছেন। কে রেখেছেন? গ্যালেন রুফাসে। এই নামগুলো আমরা একটু মাথায় রাখবো, কারণ এমসিকিউতে আসতেই পারে, এটা স্বাভাবিক। ঠিক আছে, এই নামগুলো আমরা অবশ্যই একটু চর্চায় রাখবো। তো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। ধর্ম, রোমানদের ধর্ম ব্যবস্থা। রোমানদের ধর্ম ব্যবস্থা কেমন ছিল সেটা একটু আমরা এখন জেনে নেব। রোমানরা ধর্মীয় ক্ষেত্রেও গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল, অর্থাৎ তারা সকল ক্ষেত্রে গ্রিককে মোটামুটি একটা কপি করেছে বা গ্রিক তাদেরকে প্রভাবিত করেছে। অনেক গ্রিক দেবদেবীর নাম পরিবর্তন হয়ে রোমানদের দেবদেবী হয়েছে, অর্থাৎ ওই যে কপি, তাদের দেবদেবী যে আমাদের নাম দিব, আমাদের তো সেম নাম দিলে জিনিসটা কেমন দেখায়, সেজন্য কি তারা নামটা একটু চেঞ্জ করে দিয়েছে। রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম ছিল জুপিটার। রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম কি ছিল? জুপিটার। অন্যান্য গুরুত্বপূর্ণ দেব দেবী হচ্ছে জুনো, নেপচুন, মার্কস, ভলকান, ভেনাস, মিনার্ভা, বেকাস ইত্যাদি। তাহলে মেইন প্রধান দেবতা কে ছিল? জুপিটার। রোমান দেব মন্দিরে প্রধান পুরোহিত ছিলেন যারা, তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করতেন, স্বাভাবিক। তবে রোমানদের পরকালের প্রতি বিশ্বাস ছিল না। অগাস্টাস সিজারের সময় থেকে ঈশ্বর হিসেবে সম্রাটকে পূজা করার রীতি চালু হয়। এই যে একটা লাইন, অগাস্টাস সিজারের সময় থেকে ঈশ্বর হিসেবে অর্থাৎ সৃষ্টিকর্তা হিসেবে সম্রাটকে পূজা করার রীতি চালু হয়। উল্লেখ্য, এই সময় খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয়। এর আগেও আমরা পড়েছি যে কার সময়? অগাস্টাস সিজারের সময় যীশু খ্রিস্টের জন্ম হয়। পরবর্তীকালে রোমান ধর্মের পাশাপাশি খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করতে থাকে। অনেক রোমান, অর্থাৎ তখন আমার একটা প্রচলিত ধর্ম, সেই ধর্মের প্রচার হচ্ছে, সেই ধর্মের মানুষ ধর্মগ্রহণ করতেছে, কিন্তু হুট করে নতুন একটা ধর্ম এসে সেই দিকে আসলে মার্কেট প্লেস বাড়ায় ফেলতেছে বা মার্কেট প্লেস কাড়ে নিতেছে। তো আমি অবশ্যই সেখানে একটু মনক্ষুণ্ণ হব বা মনক্ষুণ্ণ হওয়ার মতো স্বাভাবিক, যে না কেন আমারটা ছেড়ে সে অন্যটা কেন যাবে। এক্ষেত্রেও কি একই অবস্থা হয়েছিল যে অনেকের রোমান এই ধর্মে দীক্ষা গ্রহণ করে, এতে সম্রাট ক্ষুব্ধ হন, অর্থাৎ খ্রিস্ট ধর্ম যে প্রচার হওয়া শুরু করে, অনেকে এই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়া শুরু করেন। এতে সম্রাট খুবই ক্ষুব্ধ হন, এই ধর্মের প্রচার বন্ধ করে দেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণকারী রোমানদের উপর নির্যাতন শুরু করেন, যেটা আসলে দিস ইজ নট ফেয়ার। কিন্তু সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং এই ধর্মকে রোমের সরকারি ধর্ম হিসেবে পরিণত করেন। তাহলে খ্রিস্ট ধর্ম কার সময় স্বীকৃতি লাভ করে? সম্রাট কনস্টান্টাইনের। কার সময়? কনস্টান্টাইন। এবং কখন এই ধর্ম রোমের সরকারি ধর্মে পরিণত হয়? কখন, কার আমলে? এই সম্রাট কনস্টান্টাইনের আমলে। আশা করি আপনারা সকলে এতটুকু বুঝতে পেরেছেন। যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। পরবর্তী ক্লাসে আমরা চলে যাই দর্শন, ফিলসফি। এই দর্শন দিক দিয়ে রোমানদের কতটুকু উৎকর্ষতা বা কতটুকু অর্জন ছিল সেটা একটু দেখি আমরা। অনেকে মনে করেন রোমীয় দর্শন গ্রিক দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠছিল। ওই যে ঘুরে ফিরে একই কথা, কপি। গ্রিকরা যেরকম দার্শনিক দিকে উন্নত ছিল, এই রোমানরাও তাদেরকে কপি করে তাদের দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তবুও রোমান দর্শনে সিসেরো, লুক্রেটিয়াস তাদের সুনিশ্চিত দার্শনিক মতবাদ দ্বারা অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। কিন্তু তারপর হুবহু তার কপি করণে কিছু তো নিজের থেকে অ্যাডিশনাল এক্সট্রা যোগ করা লাগে। এই দুইজন সিসেরো এবং লুক্রেটিয়াস খ্রিস্টপূর্বাব্দ 98 থেকে 55 তাদের সুচিন্তিত দার্শনিক মতবাদকে রাখতে সক্ষম হয়েছিলেন। রোমে স্টোইকবাদী দর্শন যথেষ্ট জনপ্রিয় ছিল। তাহলে রোমে কোন ধরনের দর্শন যথেষ্ট জনপ্রিয় ছিল? স্টোইকবাদী দর্শন। এটা কোন নাম্বারের জন্য আমরা পড়বো সবাই? আমরা জিনিসটা নোট করি। রোমে স্টোইকবাদী দর্শন যথেষ্ট জনপ্রিয় ছিল। 140 খ্রিস্টপূর্বাব্দ রোডস দ্বীপের প্যানেটিয়াস এই মতবাদ রোমে প্রথম প্রচার করেন। কে? 140 খ্রিস্টপূর্বাব্দে রোডস দ্বীপের প্যানেটিয়াস এই মতবাদ সর্বপ্রথম প্রচার করেন। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। পরবর্তী যে রোমান আইন, রোমানদের আইনের ক্ষেত্রে আসলে বিশাল একটা ভূমিকা রয়েছে। তারা অন্যান্য কিছুদের গ্রিকদের কপি করলেও আইনটা হয়তো নিজে থেকে একটু করেছে। সেটা কিভাবে করেছে সেটা আমরা একটু দেখি।
বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন। এই যে বলেছিলাম যে আইনের ক্ষেত্রে তারা অনেক উৎকর্ষতা বা সবচেয়ে বেশি অবদান রেখেছেন, সেটা কি আইন। খ্রিস্টপূর্ব 5 শতকের মাঝামাঝি সময় রোমানরা ফৌজদারি ও দেওয়ানি এই দুই প্রকার আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে করেছিল। ফৌজদারি ও দেওয়ানি আইন, অবশ্যই তোমরা পরিণতিতে ফৌজদারি এবং দেওয়ানি আইন সম্পর্কে ধারণা পেয়েছো। অর্থাৎ কত সালে? খ্রিস্টপূর্ব 5 শতকের মাঝামাঝি সময় রোমানরা ফৌজদারি এবং দেওয়ানি এই দুটি আইন একত্র করতে সক্ষম হয়েছিল বা সাজাতে সক্ষম হয়েছিল। 540 খ্রিস্টপূর্বাব্দে 12টি ব্রোঞ্জ পাত্রে, কতটি? 12টি ব্রোঞ্জ পাত্রে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখিত হয়। কিভাবে? খোদাই করে লিখিত হয় এবং জনগণকে দেখাবার জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। এই যে লাইন, যেটা জনগণকে দেখানোর জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়, এটা সৃজনশীল অর্থাৎ সিকিউর জন্য ইম্পর্টেন্ট। কি? সিকিউর জন্য ইম্পর্টেন্ট। প্রশ্ন আসে যে কোন এক সভ্যতা তারা ব্রোঞ্জ পাতে নিজেদের আইন সংকলন করে জনগণের দেখার সুবিধাতে ঝুলিয়ে রাখে। কোন সভ্যতা এবং কোন সভ্যতার আইন, সেটা ব্যাখ্যা করতে বলো গ নাম্বার প্রশ্নে। তাহলে এই টপিকটা বা এই লেকচারটা পড়লে আমরা সেটা সম্পর্কে ভালো ধারণা পাবো এবং সেটা থেকে আমরা কি সৃজনশীল অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে কি কি দেখে নেই। রোমান আইনকে 3টি শাখায় ভাগ করা হয়। কয়টি শাখায়? 3টি শাখায়। কি কি? বেসামরিক আইন, জনগণের আইন, আরেকটা আমরা পরবর্তীতে দেখতেছি বেসামরিক আইন। এই আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল। কি? তাহলে কোন আইন রোমানদের জন্য পালন করা বাধ্যতামূলক ছিল? এই যে বেসামরিক আইন। কোন আইন? বেসামরিক আইন। এই আইন লিখিত এবং অলিখিত দুই রকমই ছিল। কি? এই আইন লিখিত এবং অলিখিত, অর্থাৎ লেখাও ছিল বা মানুষের মুখে মুখে যে একটা চর্চা সেভাবেও ছিল। পরবর্তীতে যাই, জনগণের আইন। এই সকল আইন নাগরিকের জন্য প্রযোজ্য ছিল, অর্থাৎ যে সাধারণ নাগরিক তাদের জন্য কি প্রযোজ্য ছিল। তাছাড়া ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি এই আইনে ছিল, অর্থাৎ পার্সোনাল যে একটা রাইটস, ব্যক্তিগত অধিকার, সেই অধিকার রক্ষার কথাও কি এই আইনে ছিল। তবে এর মাধ্যমে দাস প্রথাও স্বীকৃতি লাভ করা, অর্থাৎ এই আইনের যে একটা নেগেটিভ দিক সেটা হচ্ছে কি দাস প্রথা। আসলে মানুষদেরকে কিনে নিয়ে দাস বানানো হতো, সেই দাস প্রথা যে একটা পজিটিভিটি বা এটা যে স্বীকৃতি পাওয়া, এই আইনের মাধ্যমে সেটা পেয়েছিল। সিসেরো এই আইনের প্রণেতা, অর্থাৎ দাস প্রথা বা এই যে জনগণের আইন, এই আইনের প্রণেতা কে ছিলেন? এই যে সিসেরো। তো এখানে আমরা পড়লাম 1 নাম্বার বেসামরিক আইন, 2 নাম্বার জনগণের আইন। এখন 3 নাম্বার আইনটা কি? তো 3 নাম্বার আইনটি হচ্ছে প্রাকৃতিক আইন, অর্থাৎ প্রকৃতির নিয়মের বাইরে আসলে আমরা কেউ চলতে পারি না। প্রকৃতির আইন যেরকম সেভাবেই আমাদের চলতে হয়। তাদের এই আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে। কি অধিকার? মৌলিক অধিকার, হিউম্যান রাইটস। এই মৌলিক যে অধিকার, সেই অধিকারের কথা বলা হয়েছে। অর্থাৎ তাহলে যে আমাদের যে রোমান সভ্যতার যে 3টি আইন, 3 প্রকার আইন, 3টে ভাগে যে 3টি শাখা ছিল, সেই শাখা আমরা বুঝতে পেরেছি। তো শেষ অংশটা আমরা দেখি। আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে রোমান আইনের উপর নির্ভরশীল, অর্থাৎ 2টি ক্ষেত্রে বা 2টি সেক্টরে আধুনিক বিশ্ব এখনও রোমানদের কাছে কৃতজ্ঞ। কয়টি সেক্টরে? একটা হচ্ছে এই যে পড়েছিলাম আমরা প্রকৌশল, অর্থাৎ স্থাপত্য বা ভাস্কর্যের ক্ষেত্রে যে বিশাল বিশাল একটা ব্যাপার স্যাপার, সেই ক্ষেত্রে আমরা কি রোমানদের কাছে আজও ঋণী। এবং 2টি হচ্ছে এই যে আইন, আইনের ক্ষেত্রে কি আমরা আজও রোমানদের কাছে খুবই ঋণী বা নির্ভরশীল। খ্রিস্টপূর্বীয় 6ষ্ঠ শতকের সম্রাট জাস্টিনিয়ান প্রথম সমস্ত রোমান আইনের সংগ্রহ ও সংকলন প্রকাশ করেন। কত? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান প্রথম সমস্ত রোমান আইনের সংগ্রহ ও সংকলন প্রকাশ করেন। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচার বা আজকের পড়ানো ছিল এতটুকুই। যদি তোমরা আমাদের ভিডিও দেখে কিছু শিখে থাকো, যদি মনে হয় যে না আমি আপনাদের ভিডিও দেখে আমি শিখতে পেরেছি, তাহলে তোমাদের নৈতিকতা থেকে আমাদের আইটি স্কুলকে কোর্স ফিতে সাপোর্ট করবে। যারা আমাদের কোর্স ফি সম্পূর্ণ পরিশোধ করবে বা সম্পূর্ণ প্রদান করবে, তাদেরকে নিয়ে বা তারাই আমাদের অনলাইন যে প্রাইভেট কেয়ার ব্যাচ রয়েছে সেই ব্যাচে সংযুক্ত হতে পারবে। তাদেরকে আমরা CW দেব, অর্থাৎ প্রাইভেট টিউটরের মতো CW দিব, SW দিব, মনিটর করব, তাদের সমস্যা সলভ করবে এবং এক্সামের মাধ্যমে তাদের প্রোগ্রেস নিশ্চিত করার সম্পূর্ণ চেষ্টা করবে ইনশাআল্লাহ। আইটি স্কুল পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।